নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। পরিদর্শকের কার্যালয়ের জন্য চিতপুরে একটি বাড়ি ক্রয় করেছে নবীন কুমার। নতুনভাবে সব কিছু সজ্জিত করা হচ্ছে। সম্পাদকের কক্ষটি দ্বিতলে। অগ্রহায়ণ মাসের এক দ্বিপ্রহরে নবীন কুমার জুড়ি গাড়ি করে সেই গৃহের সামনে থামল। আজ থেকে সে এই দৈনিক পত্রিকাটির পরিচালক ও সম্পাদনার ভার গ্রহণ করবে। জগনমোহন তর্কালঙ্কার ও মদনমোহন গোস্বামী নামে দুই ব্রাহ্মণ নবীন কুমারকে অভ্যর্থনা জানিয়ে সসম্ভ্রমে নিয়ে এলো দ্বিতলে। এই দুই ব্রাহ্মণই পত্রিকাটি শুরু করেছিল। ক্ষুদ্র আকারে এক পাতার কাগজ, তাও চালাতে পারেনি। নবীন কুমার ওদের কাছ থেকে পরিদর্শকের সর্বসত্ব গ্রহণ করেছে। হরিশের মৃত্যুর পর সাপ্তাহিক হিন্দু পেট্রিয়টের সেই মালিক। দূরবীন নামে একটি উর্দু পত্রিকাও চলে তার অর্থানুকূল্যে। এবার সে অধিগ্রহণ করল এই দৈনিক বাংলা সংবাদপত্র। সম্পাদকের কেদারায় আসীন হয়ে নবীন কুমার অন্যদের বলল, অনুগ্রহ করে আপনারাও বসুন। প্রথমে আমি প্রয়োজনীয় কটা কথা বলে নিতে চাই। প্রাক্তন দুই সম্পাদক ছাড়াও আরও 8 জন মুদ্রাকর এই কাগজের কর্মী। এছাড়াও নানাভাবে সংশ্লিষ্ট 7-8 জন ব্যক্তি সেখানে উপস্থিত। কয়েকজন আসন গ্রহণ করল, কয়েকজন রইল দণ্ডায়মান। 22 বছর বয়স্ক সম্পাদক গম্ভীর কণ্ঠে বলল, প্রথমেই জানাই তর্কালঙ্কার মশাই ও গোস্বামী মশাই সমেত এই পত্রিকায় যারা যারা কর্মী ছিলেন সকলেই ভবিষ্যতে এ কাজে বহাল থাকবেন। সকলে একসঙ্গে সাধু সাধু বলে উঠল। ছলছল করে উঠল তর্কালঙ্কার ও গোস্বামীর চক্ষু। তারা এতটা আশাই করেনি। নবীন কুমার বলল, আপনারা আরো যোগ্য লোক খুঁজুন। আমার আরো কর্মী লাগবে। 1 পাতা নয়, এই পত্রিকা হবে 4 পৃষ্ঠা। এবার সকলে আরো বিস্মিত। 4 পৃষ্ঠার বাংলা কাগজ প্রতিদিন? এমন কথা কেউ কখনো শুনেছে? অন্যদের মুখে বিস্ময় লেখা পাঠ করে নবীন কুমার আবার বলল, হ্যাঁ, প্রতিদিন 4 পৃষ্ঠা। এই কাগজ হবে ইংরেজি পত্রিকাগুলির সমতুল্য। আপনারা সকলেই জানেন, এতকাল যেসব বাংলা সংবাদপত্র বেরিয়েছে তা ইংরেজি কাগজগুলির উচ্ছিষ্ট ছাড়া আর কিছুই নয়। ইংরেজি কাগজের বস্তা পচা পুরনো খবর বাংলা কাগজে বেরোয়। আমি নাম করতে চাই না, এমন বাংলা কাগজ আছে যার সংবাদ অংশ ইংরেজি কাগজের চৌথো অনুবাদ। কি তাই না? অন্যরা আর কি বলবে, এ তো জানা কথাই। বাংলা কাগজের নিজস্ব সংবাদ সংগ্রহের সুযোগ কোথায়? আমরা পরিদর্শকের জন্য নিজস্ব রিপোর্টার নিয়োগ করব। তারা হাইকোর্টে যাবে, মফস্বলে যাবে, হাটে বাজারে ঘুরবে, গভর্নমেন্টের হাই হাই ব্যক্তিদের সঙ্গে কথা বলবে, তারপর নিরপেক্ষ সংবাদ দেবে। দেখুন, অনেক সংবাদ আছে যা সাহেবদের কাজে লাগে, কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। তবু বাংলা কাগজে ইংরেজির অনুকরণ করে সেগুলি ছাপে। যেমন ধরুন, অমুক জাহাজ অমুক স্থল থেকে এসেছে, অমুক জাহাজ অমুক দিনেতে কলকাতা ছেড়ে ইংল্যান্ডে যাবে। এ সংবাদ পাঠে বাঙালির কি উপকার? আমাদের আচার ব্যবহার সমুদয় ইংরেজি জাতি হতে ভিন্ন। সুতরাং বাংলা কাগজে বাংলার নিজস্ব খবর, যাতে দেশের কল্যাণ হয়, মানুষের চেতনা জাগ্রত হয়, এমন বিষয় পরিবেশন করতে হবে। তাছাড়া আপনাদের সকলকে এক শপথ নিতে হবে। আপনারা রাজি? সকলে মুখপাত্র হয়ে মদনমোহন গোস্বামী বললেন, সিংহমশাই, আপনার বাক্যগুলি শুনে আমাদের মনে এক নতুন ভাবের উদ্রেক হতেছে। এসব যে বড়ই সত্য কথা, তত্রাচ তাহা আমরা এতদিন উপলব্ধি করি না। নবীন কুমার বলল, মেডিকেল কলেজ থেকে ছাত্ররা পাশ করে যখন ডাক্তার হয়, তখন মানব সেবার জন্য তাদের শপথ নিতে হয়। সংবাদপত্র মানুষের মনের চিকিৎসা হওয়া কর্তব্য। সে কারণে আসুন আমরা শপথ গ্রহণ করি।
জ্ঞানপূর্বক সত্যপথ থেকে বিচলিত হব না। যাতে কোনো বিষয়ের অতি বর্ণনা না হয়, সে বিষয়ে সবিশেষ যত্নবান হব। আর পৃথিবীর কোনো মানুষই পক্ষপাতের হাত এড়াতে পারেন না। যদিও তবু আমরা অঙ্গীকার করছি যে জ্ঞানত কোনো পক্ষপাত দোষে লিপ্ত হব না। কেমন, এ শপথ ঠিক? অবশ্যই, অবশ্যই। আপনারা জানেন আমি মহাভারত অনুবাদ কার্যে ব্যস্ত আছি। অর্ধেকের বেশি হয়ে গেছে। এ সময় সে কাজে ঢিল দেওয়া চলে না। সেই জন্য এখানে আমি খুব বেশি সময় দিতে পারবো না। দায়িত্ব নিতে হবে আপনাদেরই। আমি সকাল 8 ঘটিকা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত মহাভারত কার্যালয়ে থাকব। সেখান থেকে আসতে আমার 1 ঘন্টা লাগবে। অর্থাৎ 3 ঘটিকা থেকে রাত 8-9 ঘটিকা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে এখানে কাজ করব। সে কি মশাই, আপনি আহার বিশ্রামেরও সময় রাখবেন না? আমার এই শরীরের পক্ষে খুব বেশি আহার্যের প্রয়োজন হয় না, আর বিশ্রামের জন্য আমার শয্যার প্রয়োজন হয় না। সেই জন্য আপনাদের চিন্তা করবার দরকার নেই। বাংলার ঘরে ঘরে এই কাগজ পৌঁছে দেওয়া চাই, যাতে লোকে ইংরেজি দৈনিক ফেলে সাগ্রহে এই কাগজ পড়ে। আরেকটা কথা, গোস্বামী মশাই, এই কাগজে লেখবার সময় আপনাদের ভট্টাচার্য বাংলা ছাড়তে হবে। সংস্কৃত আর নস্যির গন্ধওয়ালা বাংলা আমার চাই না। সাধারণের বোধগম্য সহজ সরল ভাষাতেই সংবাদপত্র প্রচারিত হওয়া উচিত। তাতে ব্যাকরণ একটু ক্ষুণ্ণ হলে কিংবা বোপদেব রাগ করলেন কিনা তা নিয়ে মাথা ঘামালে চলে না। শুরু হয়ে গেল দৈনিক পরিদর্শক, 4 পৃষ্ঠার কাগজ, দাম 4 পয়সা। সম্পূর্ণ নতুনভাবে সংবাদ পরিবেশন, ঝকঝকে ছাপা, সবাই অভিনব। লোকে প্রাতরাশ গ্রহণ করবার আগে যাতে এই কাগজ পেয়ে যায় তেমন ব্যবস্থা করা হলো। শিক্ষিত ব্যক্তিরা সকলেই স্বীকার করলেন, বাংলায় এমনটি আর কেউ দেখেনি। বিদ্যাসাগর প্রথম দিন পরিদর্শক পেয়ে বিস্মিত হলেন। নবীন কুমার একই কাণ্ড শুরু করেছে। দৈনিক সংবাদপত্র বার করা কি সোজা কথা? ওদিকে মহাভারত অনুবাদের মতো অত বড় কাজ হাতে রয়েছে। যুগে যুবক, তবে কি মহাভারতের কাজ মুলতবি রেখে এবার এটাতে মেতেছে? একদিন তিনি চলে এলেন বরাহনগরে। সারস্বত আশ্রমে মহাভারত অনুবাদের কাজ কিন্তু একটুও থেমে নেই। নবীন কুমার পণ্ডিতদের এক দণ্ড নিবৃত্ত দেয় না। পণ্ডিতরা মহাভারতের বিভিন্ন পাণ্ডুলিপি থেকে মিলিয়ে একটি একটি মূল নির্বাচন করে তার আক্ষরিক বাংলা অনুবাদ করে রেখে দেয়। নবীন কুমার প্রত্যেক দিনের প্রথমার্ধ এখানে কাটিয়ে ভাষার পরিমার্জনা করে। তারপর সে চলে যায় পরিদর্শক কার্যালয়ে। বিদ্যাসাগর ভাবলেন, তাহলেই বাংলা সংবাদপত্র বেশি দিন বেরোবে না। অথচ দিনের পর দিন ঠিক সময়ে পরিদর্শক প্রকাশিত হতে লাগলো। এক সন্ধ্যাকালে পরিদর্শকের সম্পাদকের কক্ষে এসে প্রবেশ করল সম্পাদকেরই সমবয়সী এক যুবক। নবীন কুমার সম্পাদকীয় লিখছিল অভিনিবিষ্টভাবে। যুবকটি গলা খাকারি দিয়ে বলল, কি হে নবীন বাবু, একটু বসতে পারি? নবীন কুমার মুখ তুলে ঈষৎ বিস্মিত হয়ে বলল, এ কি কৃষ্ণকমল? আরে বসো বসো, একদিন বাদে হঠাৎ কি মনে করে? কৃষ্ণকমল ভট্টাচার্য নবীন কুমারের সহপাঠী ছিল হিন্দু কলেজে। কিছুদিন সে বিদ্যুৎ সায়নী সভাতেও যোগ দিয়েছিল উৎসাহের সঙ্গে। তারপর বেশ কিছুদিন তার দেখা নেই। কৃষ্ণকমল যেমন মেধাবী তেমনই খেয়ালি। কৃষ্ণকমল বলল, কেমন দেশোদ্ধার করতে মেতেছ, তাই দেখতে এলুম। নবীন কুমার বলল, একটু বসো কৃষ্ণকমল, আমি হাতের এই কাজটা সেরে নিই, তারপর তোমার সঙ্গে কথা কইব। সম্পাদকীয় লেখা শেষ করে কপি বয়কে ডেকে তার হাত দিয়ে সেটি ছাপাখানায় পাঠিয়ে দিয়ে নবীন কুমার বলল, কৃষ্ণকমল, তুমি এসেছো, বড় ভালো হয়েছে। তোমার মতন একজনকেই খুঁজছিলুম। ঘরে হুঁকো গড়গড়া কিছুই রাখোনি?
আমি তো ধূমপান করি না। তুমি না হয় না করলে, কিন্তু অতিথি আপ্যায়নের জন্য তো অন্তত রাখবে। সম্পাদকের ঘরে কত রকম মনুষ্য আসবে। এখনই আনিয়ে দেবার ব্যবস্থা করছি। থাক থাক, আপাতত নস্যিতেই কাজ চালায়। ভট্টাচার্য বংশের ছেলে, সঙ্গে সবসময় নস্যির ডিবেটা রাখি। তা ভট্টাচার্য বংশের সন্তান হয়েও তো তুমি পুরোপুরি নাস্তিক শুনেছি। আরও কি কি যেন করছো, যা ঠিক ভট্টার সুলভ নয়। আরে নাস্তিক হয় বামুন রায়, চারাল কখনো নাস্তিক হয় না। বামুন বেটারা জানে যে অন্য জাতের লোকদের ভগবানের নাম করে খুব ভয় দেখাচ্ছি বটে, আসলে ভগবান টগবান কিচ্ছু নেই। মন্দিরের পূজারীরা দেখবে টপ করে ঠাকুরের প্রসাদ এঁটো করে খেয়ে নেয়। তোমরা কায়েতরা আর বেনেরা ধুমধাম করে মা বাপের ছেড়াদ্দ যজ্ঞ করো, ব্রাহ্মণকে গরু বাছুর দান করো, কত না যেন পবিত্র পুণ্যের কাজ। আর সে বামুন বাছুরের গলায় দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে নিয়ে গিয়ে কসাইয়ের কাছে বিক্রি করে দেয়। হ্যাঁ, ছেলেবেলায় এরকম দেখেছিলুম বটে। তখন রাগ করে সেই বামুনের টিকি কেটে নিয়েছিলুম। যাক সে কথা, তুমি এসে পড়েছ, তোমাকে আমার দরকার। কৃষ্ণকমল দীর্ঘাঙ্গ, কৃশকায়, গাত্রবর্ণ মাজা মাজা। এই বয়সে একটু একটু টাক পড়তে শুরু করেছে, কিন্তু গুমফটি বেশ পুরুষ্টু। পরনে ধুতি, বেনিয়ান ও চায়না কোট, পায়ের তালতলার চটি। ওষ্ঠে একটু যেন বিদ্রুপ হাস্য সবসময় লুকিয়ে থাকে। অ্যাক্টিভ নস্য নাকে ঠুসে দিয়ে সে বলল, আমার মতন লোককে তোমার কি দরকার পড়ল বলো তো? তুমি দুরাকাঙ্ক্ষার বৃথা ভ্রমণ নামে একখানা বেশ সরেস গ্রন্থ রচেছিলে, পড়ে বড় মজা পেয়েছিল। আর তো বাংলায় তেমন লিখলে না। তোমার মতন বিদ্বান তীক্ষ্ণদী লোককে আমাদের চাই। তোমরা কলম ধরলে দেশের অনেক উপকার হবে। তোমরা কলম ধরলে দেশের অনেক উপকার হবে। তুমি আমাদের কাগজের জন্য লেগে পড়ো না। তোমার কাগজে দেশ সেবার বিষয়ে অনেক বড় বড় কথা থাকে দেখেছি, তাই এজন্য তোমার কত খরচা হচ্ছে। খরচার কথা ভাবলে কি কোনো ভালো কাজ হয়? সাহেব ব্যবসায়ীরা তোমার কাগজে বিজ্ঞাপন দেয় না, অর্থাৎ রেভিনিউ নেই, সবটাই তোমার পাশ থেকে খরচা হচ্ছে। কাগজ ঠিক মতন চললে ব্যবসায়ীরা বিজ্ঞাপন ঠিকই দেবে। বাংলা কাগজে কৃষ্ণকমল, তুমি বিশ্বাস করো না, বাঙালি ইংরেজদের সঙ্গে টক্কর দিতে পারে। ইংরেজিতে ভালো নিউজ পেপার হয়, আর বাংলায় তেমন হতে পারে না। ঈশ্বরগুপ্ত কিংবা গুড়গুড়ে ভট্টাচার্যের মতন খিস্তিখেউর ছাড়ো, কাগজ চলবে। তোমার এই বড় বড় আইডিয়ালিজমের কথা কজন বুঝবে? দেশাত্মবোধ, কজন লোক জানে দেশ কাকে বলে? কৃষ্ণকমল, তুমি কি আমায় নিরাশ করে দেবার জন্য আজ এখানে এসেছো? তোমার এসব বিনি পয়সার উপদেশ আমি শুনতে চাই না। তুমি আমার কাগজে লিখবে কি না? পয়সা পেলে লিখতে পারি বটে। পয়সা পাবে। প্রেসিডেন্সি কলেজে ইংরেজির অধ্যাপনা করেছো শুনেছি। তোমার কি এমনই পয়সার অভাব যে লেখার আগে পয়সার কথা মনে পড়ল? পয়সার চিন্তা কার নেই? স্বয়ং লর্ড ক্যানিং পর্যন্ত বলেন যে সরকারি ফান্ডে টাকার অভাব। তোমাদের মতন দেশের উপকার করবার জন্য আমি মাথা ফাটাফাটি করতে রাজি নই। সমাজ পরিবর্তনের জন্য যারা উজিয়ে বেড়াচ্ছেন বেড়ান, আমি প্রফেশনাল মানুষ। বেশ ভালো কথা। প্রফেশনাল লেখক হিসেবে তুমি আমাদের নতুন কি দিতে পারো? সাহেব শুভর গল্প কিংবা বিলেতি চালের বাংলা আমার চলবে না। তুমি দেশীয় বিষয় চাও? এ দেশের কোথায় কি কাণ্ড ঘটেছে তুমি কতটুকু জানো? তুমি এমন কোনো স্থানের কথা জানো যেখানে হাজার হাজার নারী পুরুষ প্রকাশ্য স্থানে পাশাপাশি বসে খাওয়া দাওয়া করে, নাচে গায়? হাজার হাজার নারী পুরুষ? তার বেশি ছাড়া কম নয়। পুরুষের চেয়ে নারীর সংখ্যাই বেশি। এক পুরুষের পাশে ৩-৪ জন যুবতী।
এসব কি গাঁজাখুরি চালাচ্ছ কৃষ্ণকমল? নারী পুরুষ প্রকাশ্য স্থানে বসে আহারাদি করবে? এ কি তোমার স্বাদের ইংল্যান্ড না সুদূর আমেরিকা? হিন্দুস্তানে এমন সম্ভব নয়। হিন্দুস্তান বাদ দাও, কলকাতা থেকে মাত্র 16 ক্রোশ উত্তরে এমন হয়। আমি নিজের চোখে দেখে এসেছি। রেলযোগে কাঁচরাপাড়া চলে যাও, তার কাছেই ঘোষপাড়া গ্রাম। সেখানে প্রতি দোল পূর্ণিমায় আউলে সম্প্রদায়ের মেলা বসে। আউলে সম্প্রদায়ের নাম শুনেছ? শোনোনি, অথচ দেশের অবস্থা বদলাতে চাও। সেই জন্যই বলছিলুম, কজন জানে দেশ মানে কি? বাংলায় হিন্দুদের কত সম্প্রদায় আছে, তার মধ্যে সবকটি সম্প্রদায়ের পরিচয় না জানলেই দেশকে জানা হলো না। নবীন, তোমায় একটু খেপাচ্ছিলাম। আমি নিজেই কি ছাই জানতুম? নেহাত গতবারে গিয়ে পড়েছিলাম, সে দেখি কি 60-70 হাজার মানুষের মেলা, তার মধ্যে 14 আনায় স্ত্রীলোক। কুলুকামিনীরা আর অমন ধেই ধেই করে মেলায় যাবে এমন বিশ্বাস হয় না। মনে হলো বেশ্যার সংখ্যাই বেশি। কেউ হত্যে দিয়ে আছে, কেউ পুজো দিচ্ছে, কেউ বা নাচা গানা করে চলেছে, আবার কেউ বা নিজের লোককে বোবা সাজিয়ে বোবার কথা হোক বলে রোগ আরামের ভেলকি দেখাচ্ছে। এত লোক একসঙ্গে? হ্যাঁ। আউলে সম্প্রদায়ের কর্তা এখন ঈশ্বরচন্দ্র মহাশয়। তার সঙ্গে দেখা করে গিয়ে দেখলুম, কর্তাবাবু একটি শয্যায় শয়ন করে আছেন, আর অনেকগুলি স্ত্রীলোক তাকে ঘিরে বসে কেউ পদসেবা করছে, কেউ গা টিপে দিচ্ছে, কেউ মুখে সন্দেশ তুলে দিচ্ছে, কেউ অঙ্গে চন্দন লেপছে, আর কেউ গলায় মালা পরাচ্ছে। বেড়ে ব্যাপার। কর্তাবাবু আমার সঙ্গে কথা বলার সময় পেলেন না। শুনলুম নাকি বৃন্দাবনের কেষ্টলীলার মতন এখানেও স্ত্রীলোকদের বস্ত্রহরণ হয়। কৃষ্ণকমল, তোমার ঝোঁকটা কোন দিকে বলো তো? তুমি যেন আদিরসের ব্যাপারে বেশি মজা পেয়েছো। আমার কাগজ ওসব আমি প্রচার করতে চাই না। ওহো, তোমার বুঝি আদিরসের দিকে ঝোঁক নেই? ওই যে হুতুম প্যাঁচার নকশা বাজারে ছেড়েছ, তাতে তো আদিরসের টিপ্পনি কম নেই। ওটা ওটা বুঝেছি, ওটাও সমাজ সংস্কার। শোনো, আমি এই মেলার কথা সবিস্তারে বললাম কেন জানো? এই মেলাটা দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধু আদিরসের জন্য নয়, এই প্রথম আমি একটা মেলা দেখলুম যেখানে কোনো জাতিভেদ নেই। এখানে হিন্দু মুসলমান সব সমান। মুসলমান এখানে সানন্দে বামুনের মুখে অন্ন দেয়, বামুন আহ্লাদ করে খায়। সদ্গোপ, কলু, মুচি, বৈষ্ণব সব এখানে আছে। এমনকি নারী পুরুষেও প্রভেদ নেই, এমনকি নারী পুরুষেও প্রভেদ নেই। এ যেন এক মহামিলন মেলা। এ কথা সারা দেশকে জানাবার দরকার নেই? বেশ তো, তুমি লিখে দাও। কৃষ্ণকমল প্রায় সন্ধ্যের দিকে আসতে লাগলো পরিদর্শকের সম্পাদকীয় দপ্তরে, কিন্তু গালগল্পই করে, লেখার ব্যাপারে অলস। ঈষৎ ঝাঁঝালো বিদ্রুপ মিশ্রিত গল্প বলায় তার জুড়ি নেই। কাজ বন্ধ করে নবীন কুমারকে শুনতে হয়। নবীন কুমার তাকে লেখার জন্য তাড়া দিলে সে বলে, আরে দাঁড়াও, তোমার কাগজ ভালো করে চলুক, আগে দেখি তোমার এলেম কত দূর, এর মধ্যে কত টাকা গলে গেছে ঠিক করে বলো তো ভাই। নবীন কুমার এই শেষের কথাটিতে অপ্রসন্ন হয়। সে হাত তুলে বাধা দিয়ে বলে, ও প্রসঙ্গ তুলো না, আমি টাকা পয়সা নিয়ে চিন্তা করতে চাই না। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।